এবারে সংখ্যাটা হচ্ছে অবস্থান ভেক্টর। কোন বিন্দুর অবস্থান প্রকাশ করা হয় যে ভেক্টর দিয়ে, সেটাই আসলে অবস্থান ভেক্টর। তো আমরা এই সংখ্যাটাকে একটু খুব সুন্দর করে এভাবে লিখব যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। এটা হচ্ছে অবস্থান ভেক্টরের সংজ্ঞা। তো আমরা একটু চিত্রে ব্যাখ্যা করি। মনে করো আমরা প্রথমে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেখাবো। এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে xy তল, এটা হচ্ছে দ্বিমাত্রিক ক্ষেত্র। তো মনে করো কোনো একটা বিন্দু আছে এখানে, তাহলে এই বিন্দুটা হচ্ছে xy বিন্দু, কোন বিন্দুর অবস্থান। তো এটা আমি কার সাপেক্ষে বোঝাইতে চাই? অবশ্যই আদি বিন্দু মূল বিন্দুর সাপেক্ষে বোঝাইতে হবে। এটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো, সেই মূল বিন্দুটা, এর সাপেক্ষে এই বিন্দুর অবস্থানটা আমি বোঝাবো। তাহলে এর সাপেক্ষে এই বিন্দুর অবস্থান, বা মনে করো যে কেউ এখানে গেছে, তাহলে তার সরণটা কি হবে? এটা হবে তার সরণ। তো এই যে অবস্থান ভেক্টর, মনে করো এটা ও, এটা হচ্ছে পি, তাহলে অবস্থান ভেক্টর হচ্ছে ও থেকে পি এর দিকে। মনে করো এই অবস্থান ভেক্টরটাকে আমি আর দিয়ে প্রকাশ করতেছি, তাহলে এই আর ভেক্টরটাই হবে হচ্ছে এই বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে তোমরা এবার একটু বলো তো, এই আর ভেক্টরটাকে ভেক্টর ফরম্যাটে ম্যাথমেটিক্যালি কিভাবে লেখা যায়? এই বিন্দুর স্থানাঙ্ক কত? x y, তাহলে x তার সাথে গুণাকার কি থাকবে? i, কারণ x অক্ষ বরাবর একক ভেক্টর। তারপরে y তার সাথে কি থাকবে? j, তাহলে দেখো হয়ে গেল ওই বিন্দুর এই বিন্দুর অবস্থান ভেক্টর। যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে প্রকাশ করি, তো দেখো বোর্ডে ত্রিমাত্রিক ক্ষেত্র আঁকা যায়, খুব কঠিন কিছু না। আঁকতে গেলে একটা ঘনকের সাহায্য নিয়ে আমরা আঁকতে পারি। এরকম একটা ঘনক এঁকে ফেলবা, প্রথমে দুইটা বর্গ আঁকবা আগে, তারপরে এই বাহু যোগ করে দিবা, এই বাহু যোগ করে দিবা, তাহলে একটা ঘনক হয়ে যাবে। এইটা হচ্ছে z অক্ষ, এইটা হচ্ছে আমার x অক্ষ, এবং এইটা হচ্ছে আমার y অক্ষ। তাহলে এবার বলতো একটা মাত্র বিন্দু কিন্তু এখানে আছে, যেটা হচ্ছে ত্রিমাত্রিক বিন্দু। এই বিন্দুটা হচ্ছে সেই ত্রিমাত্রিক বিন্দু। দেখো এই বিন্দুটা হচ্ছে দ্বিমাত্রিক বিন্দু। কিভাবে? এটা একটা তলে আছে, এই যে x এবং y তলে আছে, এই দেওয়ালে আছে। তোমরা অনেক সময় যে ঘরের কর্নারের কথা চিন্তা করো, এটা হচ্ছে মেঝে, এটা হচ্ছে ঘরের এই পাশের একটা দেওয়াল, এবং এটা হচ্ছে ঘরের এই পাশের একটা দেওয়াল। তাহলে দেখো শূন্য ভাসমান বিন্দু হচ্ছে এইটা। এই বিন্দুটা ঘরের হচ্ছে প্রথমে x অক্ষ, তারপরে y অক্ষ, এখানে এর কোনো z অক্ষ নাই। এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x y 0। ওকে, যদি আমি বলি এই বিন্দু, তাহলে এই বিন্দুতে দেখো এখান থেকে যদি এই বিন্দুতে পৌঁছাতে চাও, তাহলে তোমার যাইতে হবে y, তারপরে যাইতে হবে z, তাহলে 0 y z। এখানে কোনো x অক্ষ নাই, তাহলে এটাও কিন্তু দ্বিমাত্রিক বিন্দু। যদি আমি বলি এই বিন্দুটা কত, তাহলে এই বিন্দুটা হচ্ছে এখান থেকে এখানে যাবা, প্রথমে x, তারপরে এখান থেকে এদিকে আসবা, সেটা হবে z, তাহলে x 0 z। এটা কিন্তু দ্বিমাত্রিক বিন্দু। শুধুমাত্র একটা বিন্দু আছে ত্রিমাত্রিক। কিভাবে? দেখো এটা প্রথমে এখান থেকে এদিকে যাবা x, তারপর এখান থেকে এদিকে উঠবা y, তারপর এখান থেকে এদিকে আসবা, এটা হচ্ছে z অক্ষ। দেখো এই যে এদিক বরাবর এই যে z অক্ষ, তাহলে এই বিন্দুটাই হচ্ছে ত্রিমাত্রিক বিন্দু। এখন এই বিন্দুর অবস্থান আমি প্রকাশ করতে চাই কার সাপেক্ষে? মূল বিন্দু 0 0 0 সাপেক্ষে। তাহলে এটা হচ্ছে মূল বিন্দু ও থেকে এই বিন্দু হচ্ছে মনে করো p বিন্দু, এর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করব সেটা হচ্ছে অবস্থান ভেক্টর r। এই যে r এর উপরে আমি তীর চিহ্ন দিয়ে দিলাম। p বিন্দুর স্থানাঙ্ক কত? x y z। তাহলে বলো তো এই ক্ষেত্রে অবস্থান ভেক্টর r কে আমি কিভাবে লিখব? r কে আমি এভাবে লিখব, x তার সাথে থাকবে i, y তার সাথে থাকবে একক ভেক্টর j, এবং z তার সাথে থাকবে একক ভেক্টর k। ওকে, তো এটা হচ্ছে ত্রিমাত্রিক ক্ষেত্রে অবস্থান ভেক্টর। এবার আসো সমতলীয় ভেক্টর বা কোপ্লানার ভেক্টর। তো কোপ্লানার ভেক্টর বা সমতলীয় ভেক্টর কাকে বলে? যদি কতগুলো ভেক্টর একই তলে ক্রিয়া করে তাহলে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে। নামের মধ্যে সংজ্ঞা আছে, সমতলীয় তার মানে একই তলে ক্রিয়া করবে। তার মানে দুই বা ততোধিক ভেক্টর যদি একটা নির্দিষ্ট তলে ক্রিয়া করে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে। আমরা একটু সংজ্ঞাটা লিখে নিই। দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে ক্রিয়া করে তবে তাদের সমতলীয় ভেক্টর বলে। এখন এবার দেখো চিত্রে সমতলীয় ভেক্টরটা আমরা বুঝবো। তো বলো তো একটা ঘনকের তল কয়টা? 6টা। কিন্তু খুব নিখুঁত ভাবে বললে আসলে একটা ঘনকের তল হচ্ছে 3টা। তো দেখো আমি একটু এঁকে বুঝাই। এখানে আমি আগে একটা ঘনক আঁকি। ঘনক আঁকার নিয়ম আমি তোমাদের বলছি। প্রথমে এরকম দুইটা বর্গ আঁকবা পাশাপাশি, তারপর এটার সাথে এটা লাগাই দাও, এটার সাথে এটা লাগাই দাও, এটার সাথে এটা এবং এটার সাথে এটা। এটা হচ্ছে আমাদের সেই z অক্ষ, এটা হচ্ছে আমাদের x অক্ষ, এবং এটা হচ্ছে আমাদের y অক্ষ। তো দেখো এইখানে মোট তল হচ্ছে 6টা। তো আমরা এই তল 6টাকে একটু দেখি। তো এই দেখো এই হচ্ছে একটা তল, এটা এই যে তলটা, এই তলের নামটা কি? এই তলের নাম হচ্ছে x y তল। তো কিভাবে x y তল? দেখো ওই তলটা গঠন করতে এই x এবং y লাগছে। তুমি যদি ওই তলের এরিয়া বের করো তাহলে এই তলের এরিয়া হবে এখান থেকে এতটুকু হচ্ছে x এবং এখান থেকে এতটুকু হচ্ছে y। তাহলে ওই তলের এরিয়া হবে x দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ x * y।
তো এই কারণে ওই তলটাকে বলা হয় এক্স ওয়াই তল। এবার আসো দেখো এই যে তলটা, এই তলটা হচ্ছে ওয়াই জেড তল। কিভাবে? এখান থেকে এটুকু কি জেড, আর এখান থেকে এটুকু কি, এটা হচ্ছে ওয়াই। তাহলে এই তলের ক্ষেত্রফল বের করতে গেলে ওয়াই ইন্টু জেড করা লাগবে। তাহলে এই তলটাকে বলা হবে ওয়াই জেড তল। ওকে, এবার আসো দেখো নিচের দিকে আরেকটা তল আছে, যে মেঝে, বাসার মেঝে, যেটা তোমরা এটাকে একটু ঘর চিন্তা করতে পারো। তাহলে ঘরের এটা হচ্ছে একটা দেওয়াল, এটা হচ্ছে এই পাশের একটা দেওয়াল, আর এটা হচ্ছে নিচের মেঝেটা। তাহলে এই যে মেঝে, এই যে তলটা, এই তলটা হবে এক্স জেড তল। দেখো এই যে এক্স আর এটা হচ্ছে জেড, তাহলে এক্স আর জেড গুণ করলে এই তলের এরিয়াটা পাওয়া যাবে। তো এটাকে বলা হবে এক্স জেড তল। তাহলে এরকম হচ্ছে এই তিনটা তল। এবার তুমি দেখো নিচে যে তলটা আছে মেঝে, এই মেঝের সমান্তরালে আছে হচ্ছে ছাদ। তাহলে এটা যে তল, এই ছাদটাও কিন্তু একই তল। বুঝতে পারছো? এটা যদি এক্স জেড তল হয় তাহলে উপরের এটাও কি হবে? এক্স জেড তল। অনুরূপভাবে দেখো এই দেওয়ালটা আর এই যে দেওয়ালটা, নীল দেওয়ালটা যেটা আমি আঁকছি, এখানে যদি আঁকি যে এই দেওয়ালটা হবে, হ্যাঁ, তাহলে এটা আর এটাও কিন্তু একই তল। তাহলে এটা যদি ওয়াই জেড তল হয় তাহলে এটাও কিন্তু হবে ওয়াই জেড তল। অনুরূপভাবে দেখো এটা হচ্ছে এক্স ওয়াই তল, তাহলে এই যেটা এটা হচ্ছে এক্স ওয়াই তল। অনুরূপভাবে দেখো এই পাশে আরো একটা আছে, এই যে দুইটা এরকম পাশাপাশি সমান্তরাল, এই একটা তারপরে এই একটা, তাহলে এটাও একই তল, এটাও হবে এক্স ওয়াই তল। এখন তল তো আমরা চিনলাম, যদি কোনো ভেক্টর মনে করো এই যে লাল তলে ক্রিয়া করে, এই যে এই তলে এরকম মনে করো তিনটা ভেক্টর ক্রিয়া করতেছে, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর। তাহলে পি কিউ আর এরা হচ্ছে সমতলীয়, পি কিউ আর সমতলীয় ভেক্টর। ওকে, অনুরূপভাবে মনে করো এই তলে ক্রিয়া করতেছে হচ্ছে এ ভেক্টর এবং এই তলে ক্রিয়া করতেছে হচ্ছে বি ভেক্টর। এই যে দুইটা ভেক্টর এই তলে ক্রিয়া করতেছে, তাহলে এ আর বি সমতলীয়, এ বি সমতলীয়। এবার মনে করো এই নিচের তলে এখানে আরেকটা ভেক্টর আছে, এটা হচ্ছে মনে করো জি ভেক্টর আর এস ভেক্টর। তাহলে দেখো এবার এই দুইটা আবার সমতলীয়, কিন্তু আমি যদি এভাবে লিখি পি ভেক্টর, এ ভেক্টর, এস ভেক্টর, এই তিনটা এরা সমতলীয় না। কেন সমতলীয় না? কারণ এদের তল একই না। এটা আছে এই তলে, পি আছে, আর এ আছে হচ্ছে এই তলে, এবং জি যেটা বা এস যেটা সেটা আছে হচ্ছে এই তলে। তাহলে এই তিনটা তিন তলে, তাহলে এরা তিনটা সমতলীয় হবে না। আশা করি সমতলীয় ভেক্টরটা বুঝতে পারছো। দেখো কলম দিয়ে একটু বুঝাই। এই মনে করো তিনটা কলম এভাবে আমি রাখছি, তো এই যে এই দুইটা, দেখো এই দুইটা একই তলে, এই যে নীলটা আর এই যে লালটা, এই দুইটা একই তলে, তাহলে এই দুইটাকে আমি সমতলে বলতে পারবো। অনুরূপভাবে দেখো এই দুইটা, এই যে সবুজটা আর নীলটা, এই দুইটা আবার একই তলে, এই দুইটাকে আমি সমতলে বলতে পারবো। আবার এই যে সবুজটা আর লালটা, এরা দুইটা আবার একই তলে, এই দুইটাকে আমি সমতলীয় বলতে পারবো। কিন্তু এই তিনটাকে একসাথে কিন্তু আমি সমতলীয় বলতে পারবো না, কারণ এই তিনটা দেখো একই তলে নেই। যদি এমন ভাবে থাকতো তাহলে আমি তিনটাকে সমতলে বলতে পারতাম। মনে করো তিনটা এইভাবে আছে, দেখো যে এইভাবে আছে, তাহলে এই তিনটাকে তখন আমি বলতে পারতাম যে হ্যাঁ এই তিনটা সমতলীয়। কিন্তু যদি এটা একটু বেঁকে এইভাবে যায় তাহলে আর এই তিনটা কিন্তু আর সমতলীয় থাকলো না। শেষ যে সংজ্ঞাটা সেটা হচ্ছে নাল বা শূন্য ভেক্টর। নাল মানে হচ্ছে NULL, এটা নাল মানে ফাঁকা। তো এর সংজ্ঞাটা কি? দেখো নামের মধ্যে সংজ্ঞা আছে, শূন্য ভেক্টর অর্থাৎ যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য বা নাল ভেক্টর বলে। তাহলে আমরা একটু সংজ্ঞাটা লিখি, যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য বা নাল ভেক্টর বলে। এখন দেখো শূন্য ভেক্টরটাকে আমি কিভাবে আঁকবো? শূন্য ভেক্টরটাকে আসলে আঁকা যাবে না, কারণ কি শূন্য ভেক্টরের মান হচ্ছে শূন্য। আমরা যখন কোনো একটা ভেক্টরকে এই যে সরল রেখা দিয়ে এঁকে প্রকাশ করি, তখন এই সরল রেখার এই দৈর্ঘ্যটা হয় তার মান। যেহেতু শূন্য ভেক্টরের মান হচ্ছে শূন্য, তার মানে কোনো দৈর্ঘ্য নাই, তাহলে আমি আসলে এঁকে প্রকাশ করতে পারবো না। শূন্য ভেক্টরের মান শূন্য থাকে, বাট কিন্তু তার দিক থাকে। এখন শূন্য ভেক্টরের দিক আছে, এটা আমরা কিভাবে দেখাতে পারি? শূন্য ভেক্টরটাকে কিভাবে পাওয়া যায় বলো তো? মনে করো এ হচ্ছে একটা ভেক্টর, এই যে এই ভেক্টরটা মনে করো এটা। এখন এর থেকে যদি এর সমান আর একটা ভেক্টর বিয়োগ করো, তাহলে এর সমান ভেক্টরও কি হবে? এ ভেক্টর। তাহলে এটা তুমি বিয়োগ করো, তাহলে এটা থেকে যদি ওর সমান কিছু বিয়োগ করো তাহলে তুমি কত পাবা? 0 পাবা। এখন দেখো দুইটা ভেক্টর রাশি যোগ করো বা তুমি দুইটা ভেক্টর রাশি বিয়োগ করো, তাহলে তুমি অবশ্যই আর একটা ভেক্টর রাশি পাবা। এখন দেখো এই মান হয়ে গেছে কত? 0, বাট তার কিন্তু দিক আছে, তাহলে তোমার দিক দিয়ে প্রকাশ করতে হবে। এখন দিক প্রকাশ করার জন্য যে শূন্যের উপরে একটা এরকম তীর চিহ্ন দিতে হবে। তো এটা হচ্ছে শূন্য ভেক্টর প্রকাশ করার পদ্ধতি। তারপরে শূন্য ভেক্টরের মান শূন্য, বাট তার কিন্তু সমান আছে, অর্থাৎ দিক আছে। এখন শূন্য ভেক্টরটাকে কিভাবে পাওয়া যায় এটা আমি একটু নোট করে দিচ্ছি। দুই ভাবে পাওয়া যায়। এক, দুইটি সমান ভেক্টর বিয়োগ করে, এ তার সমান ভেক্টর এ তুমি বিয়োগ করলে পাবা হচ্ছে শূন্য ভেক্টর, দিক প্রকাশ করার জন্য উপরে তীর চিহ্ন। আর দুই নম্বরটা হচ্ছে কোনো একটা ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করে। তাহলে দেখো ব্যাপারটা, কোনো ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করে। এটা হচ্ছে এ ভেক্টর,
তাহলে তার বিপরীত ভেক্টর কি হবে? মাইনাস এ ভেক্টর। ওকে, তাহলে আমার কি করতে হবে? কোন একটা ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করে দিতে হবে। যে যোগ করে দিলাম, তাহলে যোগ করলে কি পাবো? আলটিমেটলি দেখো আগেরটাই a প্লাস মাইনাস মাইনাস a, তার মানে কত হবে? 0। তাহলে এই দুইভাবে আমরা আসলে সমান ভেক্টর পাইতে পারি। পরীক্ষা আসে যে সমান ভেক্টর কিভাবে পাওয়া যায়। তো এই দুটো পয়েন্ট তোমরা তখন লিখে দিবে। হ্যাঁ, এবার করব ভেক্টর রাশির যোগ বিয়োগ। তো আমি একটু হেডিংটা এখানে লিখে নিই, ভেক্টর রাশির যোগ বিয়োগ। নরমালি দেখো স্কেলার রাশির যোগ বিয়োগ আমরা যেভাবে করি, ভেক্টর রাশির যোগ বিয়োগ কিন্তু আমরা সেভাবে করি না। মনে করো 2 কেজি কোন একটা ভর, 2 কেজি চাল, তার সাথে আমি যদি 3 কেজি চাল এটা যদি যুক্ত করি, যোগ করি, তাহলে কত হবে? 5 কেজি চাল হবে। এই যে আমি কিভাবে বের করলাম, এটা বীজগণিত করে বের করলাম যে 2 + 3 5। ওকে, যদি মনে করো বলি 4 কিলোমিটার দূরত্ব, তার সাথে 2 কিলোমিটার দূরত্ব, তাহলে মোট কত হবে? 6 কিলোমিটার দূরত্ব। কিভাবে বের করলাম? বীজগণিত করে বের করলাম। অনেকে বলতে পারে পাটিগণিত, পাটিগণিত আসলে না, পাটিগণিত বলে কিছু নেই, এই যে ভুয়া, আসলে বীজগণিত করে বের করলাম। তো স্কেলার রাশির যোগ বিয়োগ যেভাবে আমরা বীজগণিতিক নিয়মে করতে পারি, ভেক্টর রাশির যোগ বিয়োগ কিন্তু এভাবে বীজগণিতিক নিয়মে করতে পারি না। তো কেন পারি না দেখো, একটা উদাহরণ দিয়ে দেখাই। মনে করো এই বিন্দু থেকে তুমি এইদিকে গেলা 3 কিলোমিটার। ওকে, তারপরে এখান থেকে এখানে গেলা, উপরের দিকে 90 ডিগ্রি কোণ করে উপরের দিকে উঠলা, এটা মনে করো উঠলা 4 কিলোমিটার। তো আমি যদি বলি তোমার সরণ কত, দূরত্ব হচ্ছে 3 + 4 7, আগেও দেখাইছি। সরণ কত? সরণ হচ্ছে এটা। এই সরণের এই মানটা তোমার বের করতে হবে, এস এর মানটা বের করতে হবে। কিভাবে বের করবা? এই কোণটা 90 ডিগ্রি, এটা 4 এটা 3, তাহলে তুমি পিথাগোরাস দিয়ে বের করবা যে √4² + 3² তাহলে কত কিলোমিটার? 5 কিলোমিটার। তো তুমি দেখো এই যে সরণ কিন্তু বের করছো, সরণ কি রাশি? সরণ হচ্ছে ভেক্টর রাশি। তাহলে দেখো এই যে 3 কিলোমিটার সরণ এবং 4 কিলোমিটার সরণ এইখানে যুক্ত হয়ে যে মানটা আমরা পাইছি, সেই মানটা হচ্ছে 5 কিলোমিটার। সেটা বের করছি কি দিয়ে? পিথাগোরাস দিয়ে। তো সরণ কি রাশি? ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির যোগ বিয়োগকে আমরা বীজগাণিতিক নিয়মে করতে পারছি না? পারি না। তাহলে কি নিয়মে করছি? পিথাগোরাস দিয়ে করছি। তো পিথাগোরাস কি? কোন ম্যাথের কোন শাখায় পিথাগোরাস আলোচনা করা হয়? জ্যামিতি শাখায়। তাহলে ভেক্টর রাশির যোগ বিয়োগ করতে হবে জ্যামিতিক উপায়ে। তাহলে ভেক্টর রাশির যোগ বিয়োগ কিভাবে করা যায়? জ্যামিতিক উপায়ে করা যায়। এই জ্যামিতিক উপায় কি কি হতে পারে? পিথাগোরাস হতে পারে, 1 পিথাগোরাস হতে পারে, পিথাগোরাস দিয়ে আমরা করতে পারি। 2 তুমি দেখো এই ক্ষেত্রে 90 ডিগ্রি বলে তুমি পিথাগোরাস দিয়ে করতে পারছো, কিন্তু যদি 90 ডিগ্রি না হতো তাহলে কিন্তু তুমি পিথাগোরাস দিয়ে করতে পারতে না। যেমন যদি এরকম হয়, প্রথমে তুমি 3 কিলোমিটার এভাবে গেলা এদিকে, তারপরে তুমি মনে করো এইবার এভাবে গেলা হচ্ছে 4 কিলোমিটার। তো এই কোণটা আবার মনে করো 90 ডিগ্রি না, এটা মনে করো 120 ডিগ্রি। তো এবার যদি আমি বলি তোমার সরণ কত, তাহলে সরণ হচ্ছে এইটা। এখন যদি বলি সরণের মানটা বের করো, তাহলে কিন্তু তুমি আর পিথাগোরাস খাটাইতে পারবে না। তাহলে তুমি কি খাটাবা? তো এখানে তুমি অনেক সূত্র খাটাইতে পারো, তুমি অ্যাপোলোনিয়াসের সূত্র খাটাইতে পারো, ত্রিভুজের কস সূত্র খাটাইতে পারো, এরকম বিভিন্ন ধরনের সূত্র আছে। তো সেগুলোও কি? জ্যামিতি। তো আমরা কিভাবে করতে পারি? আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য দিয়ে করতে পারি, আমরা ত্রিভুজ সূত্র দিয়ে করতে পারি। এই ত্রিভুজ সূত্রের মধ্যে হচ্ছে ত্রিভুজের কোসাইন সূত্র, ত্রিভুজের সাইন সূত্র, সামান্তরিক সূত্র দিয়ে করতে পারি, বহুভুজ সূত্র দিয়ে করতে পারি, লামির উপপাদ্য দিয়ে করতে পারি, লম্বাংশ উপপাদ্য দিয়ে করতে পারি। তো সবগুলো হচ্ছে জ্যামিতির পার্ট, সবগুলো হচ্ছে জ্যামিতি। তাহলে আসলে ভেক্টর রাশির যোগ বিয়োগ আমরা কিভাবে করি? জ্যামিতিক উপায়ে করি। কিভাবে করা যায় না? বীজগাণিতিক উপায়ে করা যায় না। দুইটা স্কেলার রাশি দেখো, আমি যদি দুইটা দূরত্বের হিসাব করি, মনে করো এটা হচ্ছে 3 কিলোমিটার, তারপরে এদিক দিয়ে এই যে গেল হচ্ছে 4 কিলোমিটার। তাহলে আমি যদি বলি এখানে বলো তো দূরত্ব কত হলো? দূরত্বের হিসাব, তাহলে 3 + 4 কত হবে? 7। আচ্ছা যদি এইভাবে যাই, এই যে 3 কিলোমিটার, তারপরে এই যে সোজাসুজি আবার গেল হচ্ছে 4 কিলোমিটার, আমি দূরত্বের হিসাব করতে চাচ্ছি, তাহলে কত হবে? 3 + 4 7। 3 কিলোমিটার এদিকে গেল, তারপরে ঠিক উল্টা দিকে আবার ফিরে আসলো, এই যে ব্যাক করে উল্টা দিকে ফিরে আসলো 4 কিলোমিটার। তাহলে এই ক্ষেত্রে যদি আমি দূরত্বের হিসাব করি তাহলে কত হবে? 3 + 4 7। যেভাবেই যাক না কেন, সে যদি 3 কিলোমিটার আর 4 কিলোমিটার যায়, তাহলে দূরত্ব যদি আমি হিসাব করি, অ্যাকচুয়াল ডিসটেন্স যদি হিসাব করি, তাহলে কিন্তু 7 হবে। কিন্তু যখন আমি এই সকল ক্ষেত্রে সরণের হিসাব করবো, অর্থাৎ ভেক্টর রাশি হিসাব করবো, সবসময় কিন্তু 7 হবে না। তাহলে কত হবে আমি সেটা বের করতে চাই, যে কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জের মধ্যে হতে পারে সরণ, এই জিনিসটা আমি দেখতে চাই। তো দেখো আমি চিত্র এঁকে এই জিনিসটা বুঝাই, এগুলো একটু মুছে ফেলি। এখান থেকে এই যে এতটুকু গেল, এটা হচ্ছে 3 কিলোমিটার। তারপরে সে যদি এইখান থেকে পুরো আবার ব্যাক করে ফিরে আসে, এই যে পুরো ব্যাক করে এদিকে ফিরে আসলো, তো ফিরে আসলো কত? 4 কিলোমিটার। তাহলে আমি যদি বলি তার সরণ কত, তাহলে সরণ হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দু, তাহলে আদি বিন্দু থেকে এই যে শেষ বিন্দু এতটুকু হচ্ছে তার সরণ। এটুকু কত? 4, এটুকু কত? 3, তাহলে বাদ দিলে যে সরণ এটা পাবো কত? 1 কিলোমিটার। আচ্ছা সে যদি এইভাবে যায়,
এইখান থেকে প্রথমে এইদিকে গেল, এটা হচ্ছে 3 কিলোমিটার, তারপরে এবার এভাবে গেল, এটা হচ্ছে 4 কিলোমিটার। আমি যদি এইখানে সরণের হিসাব করি, তাহলে সরণ হচ্ছে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দূরত্ব, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দূরত্ব। তাহলে এই মানটা দেখো এবার একের চেয়ে একটু বেশি মনে হচ্ছে, কত হচ্ছে সেটা আমি আপাতত বের করতে পারতেছি না। যদি এইভাবে যাই, এখান থেকে এইটা গেল হচ্ছে 3 কিলোমিটার, তারপরে লম্বি গেল, এই যে লম্বভাবে গেল হচ্ছে 4 কিলোমিটার। এবার কিন্তু আমি হিসাব করতে পারবো, যেহেতু লম্বভাবে গেছে এই কোণটা 90 ডিগ্রি, পিথাগোরাসের সাহায্যে আমি সরণ হিসাব করতে পারবো, এবং আগে আমরা হিসাব করছি এটা কত 5 কিলোমিটার। ওকে, যদি এইভাবে যাই 3 কিলোমিটার, তারপরে চলে গেল এইদিকে, এইভাবে চলে গেল 4 কিলোমিটার, তাহলে এবার দেখো সরণ আরো বেশি, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দূরত্ব, এটা হচ্ছে সরণ। দেখো আগের গুলো হচ্ছে সরণ বেশি। যদি এইভাবে যাইতো 3 কিলোমিটার, তারপরে সোজাসুজি ওই যেদিকে যাচ্ছিল 3 কিলোমিটার ওদিকেই আবার চলে গেল হচ্ছে 4 কিলোমিটার, তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি সরণ আদি বিন্দু শেষ বিন্দু, এই লম্বালম্বি এই দূরত্বটাই হচ্ছে সরণ। তাহলে সরণ কত হচ্ছে এই ক্ষেত্রে 7 কিলোমিটার। এবার দেখো সে যেভাবেই যাক না কেন, সরণ কখনো 7 কিলোমিটারের বেশি কিন্তু হবে না, আবার সরণ কখনো 1 কিলোমিটারের কম হবে না। তাহলে আমি যদি সরণের হিসাব করি, তাহলে সরণের মান হবে 1 থেকে শুরু করে 7-এর মধ্যে যে কোনো মান, কিন্তু দূরত্ব সর্বদা কত 7। এই যে সবগুলো ক্ষেত্রে দূরত্ব 7 কিলোমিটার, বাট সরণের মান 1 থেকে 7-এর মধ্যে। তো আমরা এই যে বলছিলাম ভেক্টর রাশির যোগ বিয়োগ, তো ভেক্টর রাশির আসলে আমরা যোগ বিয়োগ করে যোগফল বা বিয়োগফল পাই না। এই যোগফল বা বিয়োগফল এটাকে বলা হয় হচ্ছে লব্ধি বা রেজাল্টেন্ট। তাহলে আমরা ভেক্টর রাশির এই যোগ বিয়োগ করে যা পাই ওটাকে আমরা যোগফল বিয়োগফল বলবো না, কি বলবো, লব্ধি বলবো। তাহলে ভেক্টর রাশির লব্ধি হতে পারে, দেখো 4 কিলোমিটার আর 3 কিলোমিটারের বিয়োগ করলেই তো পাওয়া যায় 1, তাই না? আর 4 কিলোমিটার আর 3 কিলোমিটারের যোগ করলে পাওয়া যায় কত 7। তাহলে আমরা এই কথাটা কি বলতে পারি না যে পি একটা ভেক্টর আর কিউ একটা ভেক্টর, এই দুইটা ভেক্টর নিয়ে যদি হিসাব করা হয় অর্থাৎ যোগ বিয়োগ করা হয়, তাহলে আমি ম্যাক্সিমাম মান পাবো হচ্ছে পি প্লাস কিউ, এই দুইটার যোগফলের সমান, লব্ধির সবচেয়ে বড় মানটা হবে, এবং সবচেয়ে ছোট মানটা হবে পি মাইনাস কিউ অর্থাৎ তাদের বিয়োগফলের সমান। আচ্ছা, বিয়োগফলকে আমরা এইভাবেই বলতে পারি, এই যে বিয়োগফলের সমান। তাহলে পি মাইনাস কিউ থেকে লব্ধির মানটা অর্থাৎ এই যে যোগফল বা বিয়োগফলের মানটা পি প্লাস কিউ এর রেঞ্জের মধ্যে যে কোনো মান হতে পারে। এই লব্ধিকে যদি রেজাল্টেন্টকে যদি আমি আর দিয়ে প্রকাশ করি, তাহলে দেখো ম্যাথমেটিক্যালি আমি জিনিসটা লিখতে পারি যে পি মাইনাস কিউ তার সমান অথবা বেশি, এবং পি প্লাস কিউ তার সমান অথবা কম হবে রেজাল্টেন্টের মানটা। তাহলে এই হচ্ছে লব্ধির রেঞ্জ অর্থাৎ ভেক্টর রাশির যোগফল বা বিয়োগফলের রেঞ্জ।